আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম চর্চা শুদ্ধ বাংলা অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা পড়ব বহুব্রী সমাস। আমরা গত ক্লাসে বহুব্রী সমাসের পাঠ 2 1 পড়েছি, মানে প্রয়োজনীয় বহুব্রী সমাসের সংজ্ঞা, তারপর হচ্ছে বহুব্রী সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি, অলোক বহুব্রীহি, তারপর হচ্ছে ব্যত্যয়ের বহুব্রী। এগুলো তুলনামূলক বেশি আসে পরীক্ষায়, এই কারণে এগুলো পড়িয়েছি। আজকে আমরা বাকি যে বহুব্রী সমাস আছে, আর 5টা বহুব্রী সমাস আছে, এই 5টা বহুব্রী সমাস নিয়ে একটু প্রাথমিক আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ক্লাস শুরু করি। বহুব্রী সমাস আমরা আজকে প্রথমেই পড়ব হচ্ছে 4 নম্বরে, যেটা সেটা হচ্ছে আমাদের নয়ীয় বহুব্রীহি। নয়ীয়টা আমরা এর আগে থেকে পেয়েছি, সেটা হচ্ছে নয়ীয় তৎপুরুষে পেয়েছি। নয়ীয় আগে পেয়েছে। নয়ীয় মানে হচ্ছে, আবার নয়ীয়টা ছিল আমাদের অপরদান সমাস। অপরদান সমাস নয়ীয় ছিল। নয়ীয় মানে হচ্ছে নাবাচক। নয়ীয় মানে কি? নাবাচক। তার মানে এটা হচ্ছে নাবাচক বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আমরা গত ক্লাসে পড়েছি যে যেই সমাসে সমস্ত পদটি সমসমান পদের কোনোটার অর্থ প্রাধান্য না দিয়ে একদম ভিন্ন আরেকটা নির্দিষ্ট বিষয়কে বোঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তার মানে এখানে যারা থাকবে তাদের কাউকে বোঝাবে না। যেমন দেখেন, আমরা যদি বলি বেহায়া, বেহায়া, তাহলে বেহায়াটা কি? বে শব্দের অর্থ হচ্ছে পূর্বপদটা কি? পূর্বপদ নাবাচক। বে মানে নেই, বে শব্দের অর্থ হচ্ছে নেই। হায়া মানে লজ্জা, হায়া শব্দের অর্থ কি? লজ্জা। তাহলে লজ্জা নাই যার। এখন এখানে কি লজ্জাকে বোঝায়? বে হায়া যে, বা বে, বে মানে নেই, হায়া যার। হ্যাঁ, তো যার হায়া নাই তাকে আমরা বেহায়া বলি। বাট কথা হচ্ছে কোথায়? কথা হচ্ছে যে এই হায়াকে বোঝাচ্ছে নাকি নাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? বে মানে হায়া, বে মানে নাই, আর হায়া মানে লজ্জা। তাহলে লজ্জা নাই, এখন লজ্জাকে বোঝাচ্ছে না, না নাইকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে ব্যক্তিকে। কি সকল ধরনের মানুষকে বা ব্যক্তিকে বোঝাচ্ছে? না, সকল ধরনের মানুষ বা ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাহলে কাকে বোঝাচ্ছে? বিশেষ ক্যাটাগরি, যাদেরকে মানে নানা রকম ভাবে অপমান করলো, যারা অপমান গায়ে মাখে না, এই ধরনের লোককে বলা হয় বেহায়া। তার মানে কি আলটিমেটলি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের মানুষকে বোঝাচ্ছে, এবং সেটা ইতিবাচক তো নেতিবাচক। নেতিবাচক তার মানে পূর্বপদ নাবাচক। আবার যারা আছে তারা কাউকে বোঝাচ্ছে না, নাবাচক হওয়ার কারণে নয়ও। আর যারা আছে সমস্ত পদে, তাদের কাউকে বোঝাচ্ছে না বলে এটা হচ্ছে বহুব্রীহি। দুইটা মিলে এটা নয়ও বহুব্রীহি সমাসের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছে। দেখেন, এরকম আর আছে অজ্ঞান। অজ্ঞান মানে কি? জ্ঞান নেই। এখন এখানে অজ্ঞান বলতে কি জ্ঞান বা নেইকে বোঝায়? বোঝায় কাকে? বোঝা হচ্ছে এমন ব্যক্তিকে যে সাময়িক অবস্থান নাই বা যার জ্ঞান হারিয়ে গেছে, তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। এবং সকল ধরনের সাধারণ ব্যক্তিকে না, বোঝাচ্ছে হচ্ছে যিনি একটা সাময়িক অবস্থা থেকে বিশেষ অবস্থায় চলে গেছেন, এরকম একটা বিষয়। একই রকম ভাবে বেপরোয়া, বেপরোয়া বা বেহুশ। বেহুশ বলতে কাকে বোঝায়? বেহুশ, হুশ মানে কি? একটা হুশের অবস্থা, জ্ঞান। তাহলে জ্ঞানকে বোঝায় নাকি মেয়েকে বোঝায়? বোঝা হচ্ছে এক ধরনের ব্যক্তিকে। এরকম ভাবে পূর্বপদ, পূর্বপদ নাবাচক থেকে, পূর্বপদ নাবাচক থেকে এবং সমস্ত পদটা অন্য কোনো পদকে না বুঝিয়ে, সমস্ত পদটি এই সমস্যমান পদগুলোর কোনোটাকে না বুঝিয়ে একদম ভিন্ন একটা অর্থকে বোঝালে, এবং পূর্বপদ অবশ্যই অবশ্যই নাবাচক হলে, সেগুলো হচ্ছে নৈর বহুব্রীহি সমাসের উদাহরণ। এরকম আর আছে, দেখেন বেহেড, বেহেড, নাচার, নেই চারাজার, চারা মানে উপায়, নাচার। একই রকম ভাবে হচ্ছে বেতার, বে মানে নাই, তার মানে হুশ। তাহলে বেতার বলতে বেতার নাই হুশকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? বেতার হচ্ছে একটা মানে ওদের বেতার যন্ত্র, যেটা বলি আমরা রেডিও আর কি। তো এরকম মানে পূর্বপদ গুলো কি, পূর্বপদ গুলো হচ্ছে নাবাচকত্ব প্রকাশ করতেছে, আবার সমস্য পদ, সমস্যমান পদগুলো কোনোটার অর্থই বোঝাচ্ছে না। এই কারণে এগুলো সব হচ্ছে নয়ও বহুব্রীহি সমাসের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যাবো হচ্ছে পরবর্তী বহুব্রীহি সমাসে। 5 নম্বর হচ্ছে 5 নম্বর পদলোপী বা মধ্য পদলোপী। তাহলে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। মধ্য পদলোপী বহুব্রীহি, এটা কিরকম? নামেই বলা আছে। কি বলা আছে? মাঝের পদ লোপ পেয়ে যাবে। মধ্যপদ কি হবে? মধ্যপদ লোপ পাবে। তাহলে মধ্যপদ লোপ পাওয়া মানে কি? চলে যাওয়া। তাহলে
লোপ পেয়ে যাবে, বাট সমাজটা কোন সময় বহুব্রী সমাজ। আমরা বহুব্রী সমাজের প্রধান বৈশিষ্ট্য বুঝেছি যে সমস্যমান পদের কোনটির অর্থ না বুঝে অন্য একটা বিষয়কে বোঝাচ্ছে। যেমন দেখেন, আমরা যদি বলি বিড়ালাচ্ছি, বিড়ালাক্ষী, তাহলে বিড়ালের ন্যায় অক্ষিজার, ব্যঞ্জকটা কি? বিড়ালের ন্যায় অক্ষিজার, বিড়ালের ন্যায় অক্ষি মানে কি? চোখ। একই রকম হচ্ছে পটল চেরা, পটল চেরা, পটলের ন্যায় চোরা চোখে যার। আয়তলোচনা, আয়তকার লোচন বা চোখে যার, আয়ত লোচনা। আবার বিশালাক্ষী, বিশালাক্ষী, বিশালাক্ষীও আছে, বিশালাক্ষী মানে বিশাল অক্ষী যার। অন্নপূর্ণা, অন্নে পূর্ণ যা। এখন বুঝতে পারতেছেন এটা কাকে বোঝাচ্ছে? এগুলো সবগুলোই, এই সবগুলোই বোঝা হচ্ছে দেবী দুর্গাকে। তাহলে সব বোঝায় দেবী দুর্গাকে। তাহলে এখানে যারা আছে এদের কাউকে বোঝাচ্ছে না, এখানে যারা আছে এদের কাউকে বোঝাচ্ছে না। কিন্তু আবার কি ব্যাক বাক্যে নানা রকম, এই যে বিড়ালাক্ষী, ন্যায়, যা, এগুলো লোপ পেয়ে গেছে। তাহলে সমস্ত পদের ক্ষেত্রে সমস্ত পদে গঠিত হয় ব্যাক বাক্যের অনেকগুলো পদ লোপ পেয়ে। এই যে ব্যাক বাক্যের অনেকগুলো পদ লোপ পেয়ে যেই সমাসটা গঠিত হয়, এবং দেখেন সমাসটা যারা আছে সমস্ত পদে বিড়াল আছে, অক্ষী আছে, না বোঝাচ্ছে বিড়ালকে, না বোঝাচ্ছে অক্ষকে, না বোঝাচ্ছে পটলকে, না বোঝাচ্ছে চেরাকে। পটলের মতো কাপটা যেমন টানা টানা চোখ আর কি বলে, আয়তলোচনা একই রকম অবস্থা। এখানে আলটিমেটলি এটা কাউকে অর্থ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? দেবী দুর্গাকে। এখন তাহলে গঠিত হয়েছে কিভাবে? ব্যাস বাক্যে অনেকগুলো পদ লোপ পেয়ে গিয়ে এই সমস্ত পদগুলো গঠিত হয়েছে বলে, যে লোপ পেয়ে গেছে এই কারণে পদলোপী, মধ্যপদলোপী বলে বা পদলোপী বলে। যে সমস্ত পদ থেকে, সমস্ত পদটা গঠনের ক্ষেত্রে ব্যাস বাক্য থেকে যে পদগুলো লোপ পেয়ে যায়, পদ লোপ পেয়ে যে সমাজগুলো হয় সেগুলোকে বলা মধ্যপদলোপী। আর বহুব্রী কেন? কারণ এখানে যারা আছে তাদের কোনোটারই অর্থ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একদম ভিন্ন একটা বিষয়কে। বিড়ালকেও বোঝাচ্ছে না, অক্ষীকেও বোঝাচ্ছে না, পটলকেও বোঝাচ্ছে না, চেরাকেও বোঝাচ্ছে না, আয়ত্তকারকেও বোঝাচ্ছে না, লোচনকেও বোঝাচ্ছে না, লোচন শব্দ অর্থ চোখ। বিশালকেও বোঝাচ্ছে না, অক্ষীকেও বোঝাচ্ছে না, অন্ন মানে ভাত, ভাতকেও বোঝাচ্ছে না, পূর্ণ হয় এটাকেও বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কাকে? সবগুলো বোঝায় দেবী দুর্গাকে। এই কারণে এগুলো পদলোপী বহুব্রী সমাসের অন্তর্ভুক্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসি প্রত্যয়ন্ত বহুব্রী আছে, সমাধিকরণ, ব্যতিকরণ এগুলো আছে, একটা একটু করে দেখাচ্ছে স্যার। আচ্ছা, সমাধিকরণ ব্যতিকরণ দিয়ে শুরু করি। সমানাধিকরণ, তো 6 নম্বর আছে স মা না থি ক রং বহুব্রীহি সমাস। স্যার কেমনে বুঝবো? নাকি বুঝবো হচ্ছে পূর্বপদ না বিশেষ্য? পূর্বপদ কি? বিশেষ্য, সরি বিশেষণ, স্যার ভুল বলেছি। পূর্বপদ বিশেষণ প্লাস পরপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এখন বলতে পারে স্যার বিশেষ্য বিশেষণ তো কর্মধারায় সমাসেও ছিল, পার্থক্য কি? পার্থক্য যে জায়গায় বহুব্রী সমাস। বহুব্রী সমাসটা কি? বহুব্রী সমাসটা হচ্ছে সমস্ত পদটা, বারবার বলতেছি কারণ এরপর আপনারা ভুলে যান, মানে পরীক্ষার হলে গিয়ে ঠিক ধরে রাখতে পারে না যে আসলে কোন সমাসের কি বৈশিষ্ট্য। যদিও একটা ক্লাস থাকবে শুধু 6টা সমাসের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখানোর জন্য। তারপর একটু দেখি। তাহলে এটা বিশেষ্য বিশেষ্য আছে, বাট সমস্যা যেটা সেটা হচ্ছে বহুব্রী সমাসটা সমস্ত পদটা কি করে? সমস্ত পদটা কোনো সমসমান পদকে না বুঝিয়ে অন্য একটা বিষয়কে বুঝাবে। চলুন একটু উদাহরণ দিয়ে দেখি। দেখেন হতশ্রী, হত মানে খারাপ, মানে খুবই দুর্ভাগা, আবার এরকম খারাপ মানে খুব ভয়াবহ অবস্থা আর কি, দুরবস্থা যেটাকে বলি। শ্রী মানে সৌন্দর্য, তাহলে কাকে বোঝাচ্ছে? সৌন্দর্য, এটা বিশেষ্য। সৌন্দর্য এটা কি? একটা অবস্থান, এটা বিশেষ্য। যে কোনো ধরনের নামকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। এনি কাইন্ড অফ নেম ইজ নাউন, ইংলিশে যেটাকে বলা হয় যে কোনো ধরনের নামবাচক শব্দকে কি বলা হয়? বিশেষ্য বলা হয়। এখন এই সৌন্দর্যকে বোঝাচ্ছে কেমন সৌন্দর্য? সৌন্দর্য রূপ বর্ণনা করে, দ্যাট মিন্স যেই সব শব্দ এখন পদ বিবেচনা আমরা বলত হচ্ছে, তারপর বলে দিই প্রসঙ্গ করে আসছে বিশেষণগুলো। আমরা ছোটবেলা থেকে যেটা শিখি যে যেসব শব্দ দিয়ে বিশেষ বিশেষণের সর্বনাম, বিশেষ্য সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো আছে, বড় লেভেল একটু মাথায় রাখবেন।
সোজা বাংলা হচ্ছে বিশেষ্য ও সর্বনাম। বিশেষ্য ও সর্বনামকে যেসব শব্দ বর্ণনা করে বা বিশ্লেষণ করে ওই শব্দগুলো বিশেষণ। তাহলে এখানে হতটা কাকে বোঝাচ্ছে? শ্রীকে। শ্রী মানে সৌন্দর্য, তাহলে সৌন্দর্য কেমন হচ্ছে? সৌন্দর্যের বর্ণনা করেছে, মানে সৌন্দর্যের রূপটা বর্ণনা করেছে, সৌন্দর্য হচ্ছে কি অবস্থা, খারাপ, এটা সৌন্দর্য বর্ণনা করেছে, কারণ হচ্ছে বিশেষণ। সৌন্দর্যের রূপ বর্ণনা করেছে, কারণটা কি অবস্থা বুঝেছে, কারণে বিশেষণ। তাহলে পূর্বপদ, এখন হতশ্রী বলতে একটু কি, তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ পেলাম তো। তাহলে যুক্ত অনুসারে আমাদের সমানিধিকরণের বৈশিষ্ট্য ছিল পূর্বপদ বিশেষণ থাকে, পরপদ বিশেষণ থাকে, এই দুটো আমরা পেয়েছি। সমস্যা রয়েছে এটা বহুব্রী সমাস কেন? হতশ্রী বলতে আসলে সৌন্দর্যকে বোঝায় নাকি খারাপ ফলটাকে বোঝায়? বোঝায় কারো অবস্থা, দুরবস্থায় পড়ে যাওয়া, কোন একটা ব্যক্তি যে ব্যক্তি দুরবস্থায় পড়ে গেছে, তাহলে দুরবস্থায় পড়া ব্যক্তিকে বোঝাচ্ছে। সকল ধরনের ব্যক্তিকে বোঝাচ্ছে? সকল ধরনের ব্যক্তিকেও বোঝাচ্ছে না, বিশেষ এক ধরনের ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে না বোঝাচ্ছে হতকে, না বোঝাচ্ছে শ্রীকে, তার মানে সমস্ত পদে যারা আছে কোন সমস্যমান পদকেই বোঝাচ্ছে না। তাহলে বোঝাচ্ছে কাকে? বোঝাচ্ছে অন্য একটা বিষয়কে, অন্য একটা ব্যক্তিকে। হত মানে, হত মানে দুরবস্থা বা খারাপ, খারাপ। শ্রী যার, শ্রী মানে সৌন্দর্য। তাহলে হত হয়েছে, হত হয়েছে, ব্যাকগ্রাউন্ডে দিবেন হত হয়েছে, এখানে দিয়ে দিবেন শ্রী যার, এটা হচ্ছে হতশ্রী। এটা হচ্ছে আমাদের তার মানে পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য। একই রকমের দেখেন নতশির। নতশির হওয়া মানে কি? মাথা নিচু করা। এখন মাথাকে বোঝাচ্ছে না শিরকে বোঝাচ্ছে? নতশির বলতে কি ভক্তি শ্রদ্ধাকে বোঝায়, বা অনেক সময় গোলামীর মনোভাবটাকে বুঝিয়ে দেয়। তার মানে একটা না বোঝাচ্ছে নতকে, না বোঝাচ্ছে শিরকে। নত মানে শির হচ্ছে মাথা, মাথা বিশেষ্য। শির হচ্ছে মাথা কি বিশেষ্য, আর বিশেষ্যর অবস্থা বুঝেছে, এই কারণে বিশেষণ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য পেয়েছি। এখন কথা হচ্ছে নতশির বলতে না বুঝায় নতকে, না বোঝায় শিরকে। শির বুঝায় এক ধরনের গোলামী মনোভাব। যদি ইতিবাচক ভাবে ধরি তাহলে বিনয় প্রকাশ, যদি নেতিবাচক ভাবে ধরি তাহলে হচ্ছে নতশির হচ্ছে আহ তোষামোদ করা বা প্রণামী, এরকম ব্যাপার। একই রকম ভাবে দেখেন উচ্চশির। উচ্চশির, উচ্চশির বলতে কাকে বোঝায়? মাথা উঁচু করে। যার জন্য না বোঝাচ্ছে উচ্চকে, না বোঝাচ্ছে শিরকে, মাথাকে বোঝাচ্ছে কি আত্মনির্ভরতা বা আত্মমর্যাদা। নীলকণ্ঠ, নীলকণ্ঠ তার কাকে বোঝাচ্ছে? কণ্ঠ হচ্ছে কণ্ঠস্বর, মানে একটা অঙ্গের নাম, তাহলে বিশেষ্য। যে কোনো ধরনের নাম হলে কি বিশেষ্য। আর নীল হচ্ছে বিশেষণ, কারণ কণ্ঠ সম্পর্কে ধারণা দিয়েছে, তাহলে এটা সমানাধিকরণ। এখন কথা হচ্ছে স্যার এই এটা কিভাবে করে বহুব্রী হলো? ওই যে একই কথা, পুরো সমস্ত পদটা না বোঝাচ্ছে নীলকে, না বোঝাচ্ছে শিবকে, তাহলে কাকে বোঝাচ্ছে স্যার? নীলকণ্ঠ বলতে মহাদেব শিবকে বোঝায়। তাহলে আশা করি সমানাধিকরণ এটা অনেক ক্রিটিক্যাল, অনেকে মানে এইসব আলোচনায় যান না। যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও আপনাদের যদি কোনো কম মানে না বুঝতে পারেন বা কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করবো আমি কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো চেক করে সেটা রিপ্লাই দেওয়া, যদি সাথে সাথে সম্ভব নয় পরবর্তী ক্লাসে আলোচনা করব। চলেন আমরা সমানাধিকরণ পড়ছি, এর পাশাপাশি হচ্ছে ব্যাধিকরণ। আমরা বহুব্রী সমাসের প্রায় আরো 2টা নিয়ম বাকি আছে আমাদের, তারপরে ডিটেলস আলোচনা করে দিচ্ছি স্যার আপনাদের আলোচনার সুবিধাতে, কারণ আমাদের অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণের বেসিক বলতে যাদের কিন্তু তার ভিতরে একটা হচ্ছে সমাস। আমরা 7 নম্বর পড়ব ব্যাধিকরণ। বজ্রফল ধরেছি ব্যাধিকরণ। ব্যাধিকরণ আসি, ব্যাধিকরণ, ব্যাধিকরণ হচ্ছে আগেটা কি বলেছিলাম স্যার? পূর্বপদ বিশেষ্য, বিশেষণ, পরপদ বিশেষ্য, এইটাই দুইভাবে লেখে। একটা হচ্ছে কোনোটাই বিশেষণ নয়, তার মানে দুইভাবে লিখতে পারি, কোনোটি বিশেষণ নয়, কোনোটি বিশেষণ নয়, তার মানে কি হবে বিশেষ্য। তাহলে উল্টাভাবে যদি বলি কোনোটি বিশেষণ নয়, অর্থাৎ দুটোই বিশেষ্য। দুটো পদই কি, দুটো পদই লিখে দিই, দুটো পদই বিশেষ্য হয়। একটা উদাহরণ দিই, তারপরে বাকি উদাহরণগুলো পরীক্ষার সময় উদাহরণ দেখে দিই। প্রথম যেটা দিয়ে শুরু করছিলাম 80-20।
আশি, আশি শব্দ অর্থ জানে কি বলেছিলাম? দাঁত। এনি কাইন্ড অফ নেম ইজ নাউন, তাহলে এটা নাও। 20 এটা একটা নাম, তাহলে এটা একটা বিশেষ্য। তাহলে দুইটাই কি? দুইটা পদে কি বিশেষ্য না? দুইটা পদেই বিশেষ্য। তাহলে কোনোটাই বিশেষ্য হয়, তার মানে দুইটা বিশেষ্য। দুইটা বিশেষ্য হলেই সেটা কি হয়? ব্যাধিকরণ হয়। এখন কথা হচ্ছে স্যার তাহলে এই 80 20 বহুব্রীহি কেন? আবার একই কথা বারবার বলতেছি, তারপরে বলছি। না বোঝাচ্ছে 80 কে, না বোঝাচ্ছে 20 কে, বোঝায় কাকে? সাপকে। তাহলে 80 20 না বোঝাচ্ছে দাঁতকে, না বোঝাচ্ছে 20 কে, বোঝাচ্ছে কাকে? সাপকে। তার মানে ভিন্ন একটা অর্থ। এই কারণে এটা বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ কেন? দুইটাই বিশেষ্য, দুইটাই কি? বিশেষ্য। যেমন স্যার ব্যাধিবাক্য হচ্ছে 80-তে মানে দাঁতে দাঁত 20 আছে চা। পেয়েছি। একই রকম ভাবে এটা মুছে দিচ্ছি জায়গা কম তো একটা। ব্যাধিকরণের সমাস চেনার আরেকটা ব্যাধিকরণ বহুব্রীহি চেনার আরেকটা ইস্যু হচ্ছে ক্রিয়াবাচক। এটা মুছে দেই। ক্রিয়াবাচক, পরপদটা ক্রিয়াবাচক হয়। ইয়া হয় মানে বিশেষ্য হবেই, মানে বিশেষ্য তো থাকবেই, বিশেষ্য পদ হবে, দুইটা বিশেষ্য বাধ্যতামূলক। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শেষেটা ক্রিয়াপদ, শেষেরটা দ্যাট মিনস পরপদ। অর্থাৎ পরপদ কি? পরপদ হবে ক্রিয়াপদ। এটাও হয়, এই বৈশিষ্ট্য বজায় থাকে। এবং আপনারা দেখলেই বুঝবেন পরপদটি ক্রিয়া। যেমন পা চাটা, এখন পা এটা একটা অঙ্গের নাম, চাটা একটা ক্রিয়ার নাম। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। এটা দ্বারা পা চাটা একটা কাজ বোঝাচ্ছে, পা চাটা। তাহলে পা এটাও বিশেষ্য, চাটা এটা একটা বিশেষ্য। এরকম পাতা চাটা, পা তাছেরা। তার মানে কি? মানে আপনার হচ্ছে একটা হচ্ছে আমরা ব্যাধিকরণ যে দুইটা বিশেষ হতে পারে, এটা দিয়েও করতে পারি। আবার এখানে কি পাচ্ছি? এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরাসরি বিশেষ্য, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। এইভাবে করেও কি হতে পারে? ব্যাধিকরণ সমাস হতে পারে, দুইভাবে হতে পারে। তো এটা হচ্ছে ব্যাধিকরণ সমাসের প্রাথমিক মানে মোটামুটি আলোচনা আর কি। তারপর আপনারা প্র্যাকটিস করবেন। সর্বশেষ বহুব্রীহি সমাস 8 নম্বর। বহুব্রীহি সমাস 8 প্রকারই আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, আমি বহুব্রীহি সমাসের প্রথম অংশে বলেছিলাম বহুব্রীহি সমাস 8 প্রকার। 8 নম্বর বহুব্রীহি সমাস পড়ার ভেতর দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে। চলেন প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, এটা কেমনি চিনবো? সমস্ত পদের শেষে শেষে আ, ও বা এ তিনটি পদ যুক্ত হয়। এক চোখা, এক চোখ যোগ সমান সমান এক চোখ। এখন আলটিমেটলি এক চোখা বলতে কাকে বোঝায়? একে বোঝায় নাকি চোখেকে বোঝায়? পক্ষপাতকে বোঝায়। তাহলে পূর্বপদ অর্থ বোঝাচ্ছে না, পরপদ অর্থ বোঝাচ্ছে না। আবার চোখ, মূল শব্দ কি? চোখ, তার সাথে যুক্ত হয়েছে কি? আ। সরি, মূল শব্দ হচ্ছে চোখ, তার সাথে যুক্ত হয়েছে আ। তাহলে আ ও এ যেমন মেনি মুখ, মেনি মুখ, মেনি মুখ যোগ মেনি মুখ। তাহলে এই যে বিষয়গুলো মানে পরপদে আ এ ও, যেমন আমরা লিখতে পারি হচ্ছে এক ঘরে দোনলা, এক ঘর যোগ ঘরে, এক ঘরে দোনলা। এখন এগুলো কোনোটা কি দেখি বোঝাচ্ছে না স্যার? এটা কোনোটাই পূর্বপদ পরপদ মানে কোনো শব্দকে বোঝাচ্ছে না। এক চোখে তো বললাম, এক চোখে তো পক্ষপাত তুষ্ট বুঝতে হচ্ছে। মেনি মুখ, বেড়ালের মতো মুখ, এখন ও যুক্ত হয়েছে। কারণ মেনি মুখ বলতে আসলে বেড়ালের মতো মুখকে বোঝায় না, বোঝায় একটা মানুষের মুখের ছবিকে বোঝায়। এক ঘরে, এক ঘরটিকে এক ঘরে বোঝায়, সমাজচ্যুতকে বোঝায়, সমাজচ্যুত করে দেওয়া। দোনলা কাকে বোঝায়? বন্দুককে বোঝায়। তাহলে কি দেখলাম আমরা? যে সবগুলোর শেষে কি পাচ্ছি আমরা? বাড়তি
প্রত্যয়যুক্ত পেয়েছি আ, ও, এ এগুলো, বাট ব্যবহারটা কি পাচ্ছি? ব্যবহারটা ক্ষেত্রে না বোঝাচ্ছে পূর্বপদকে, না বোঝাচ্ছে পরপদকে, বোঝাচ্ছে একেবারে ভিন্ন একটা বিষয়। কথা সমস্ত পদে যারা আছে এইসব সমস্ত পদকে না বুঝিয়ে অন্য একটা অর্থকে বোঝাচ্ছি। যেমন এক চোখা দিয়ে কি বোঝাচ্ছে? এক চোখা দিয়ে পক্ষপাত, মেনিমুখ, মুখশ্রী, সুন্দর সুন্দর সৌন্দর্য, এক ঘরে সমাজচ্যুত করে দেওয়া, দোনলা, বন্ধু। তাহলে এগুলো বুঝতে পারছি। স্যার ব্যাগিভাবে কীভাবে করবো? ব্যাগিভাবে আপনার মতো মেনি মুখে যার, মেনি মানে বিড়াল, বিড়ালের মতো মুখে যার, একদিকে চোখ যার, এক ঘরে থাকে যে, এক ঘরে আসে যে, দোনলা, দুই দিকে নল যার। এরকম আমরা এই যে প্রত্যয় সমাজ কি শেষে আমরা সংগত পদের শেষের অংশে আমরা কি এই তিনটা একটু মনে রাখবে। কেমন? এই তিনটা প্রত্যয় আমরা সমাসের ক্ষেত্রে এই তিনটা বেশি ব্যবহৃত হয়, আ, ও, এ। এগুলো খুব কঠিন, এগুলো হচ্ছে জেনারেল লেভেলে খুব কম দেয়, আমাদের আপার লেভেলে অর্থাৎ প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা বেশি, মানে পরীক্ষার প্রশ্নটা কঠিন করতে হবে। কঠিন করার ক্ষেত্রে এই ধরনের মানে ক্রিটিক্যাল মানে টিপিক্যাল সমাজ থেকে প্রশ্ন দেয় সাধারণত। তো আশা করি বহুব্রী সমাজটাও বুঝতে পেরেছেন। আজকে এই আলোচনার ভিতর দিয়ে আমাদের বহুব্রী সমাজের দ্বিতীয় অংশ শেষ হয়ে যাচ্ছে। বহুব্রী সমাজ সম্পূর্ণটাই মানে ভিডিওতে পাবেন। প্রথম অংশে পাবেন প্রথম 3টা, পরের অংশে পাবেন পরের 5টা। আর বহুব্রী সমাজের ডিটেইলস আলোচনাও প্রথম অংশে আছে। আপনারা আশা করি বহুব্রী সমাজের প্রথম অংশ দেখে শুরু করলে এই অংশটা ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যদি আপনাদের সমাজের কোনো অংশ নিয়ে, বিশেষ করে আমরা সমাজের ধারাবাহিক ক্লাসগুলো আজকে খুব সময় আমাদের পর্ব 7 ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, কারণ এর আগে আমরা সমাজের ধারাবাহিকভাবে একদম দ্বন্দ্ব সমাজ থেকে শুরু করে বহুব্রী সমাজ পর্যন্ত ধারাবাহিকভাবে 7টা ক্লাস হয়েছে। আরও ক্লাস থাকবে, প্র্যাকটিসের ক্লাস থাকবে, তারপরে অপরধান সমাসের ক্লাস থাকবে, সমাসে কোন সমাস হচ্ছে, কোন সমাসের পার্থক্য আছে, মিল আছে, এগুলো নিয়েও ডিটেলস ধারাবাহিক ক্লাস থাকবে। আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকলে আপনারা ধারাবাহিক ক্লাসগুলো পাবেন। আর সবাই যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসটিতে সাবস্ক্রাইব করেন নাই, সুযোগ থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি চ্যানেল আসা মাত্রই সাথে সাথে পেতে পারেন। আর আশা করি একদম ঘরোয়া পরিবেশের মতো করে পড়ানো, আশা করি আপনি উপকৃত হবেন। তারপরও যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।